চতুর্থ শ্রেণীর আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, সবাই নিরাপদে আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা অনেকদিন পর আবার কি করলাম যে আমাদের যে যথারীতি যে আমাদের ক্লাস সেটা নিয়ে উপস্থিত হলাম। তাহলে আমরা গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? আমরা গত ক্লাস পর্যন্ত পড়েছিলাম জনসংখ্যা, এটা আমাদের বলা যায় শেষ। আজকে আমরা যেটা পড়ব তা হচ্ছে অধ্যায় 14 আমাদের ইতিহাস। এখানের মধ্যে দুটো টপিকস নিয়ে আমরা আলোচনা করব। একটা হচ্ছে প্রাচীন যুগ, আরেকটা হচ্ছে মধ্য যুগ। প্রাচীন যুগে কি কেমন ছিল, রাজারা কি করত, প্রজারা কি করত, প্রাচীন যুগটা কেমন ছিল, কেমন ধরনের ছিল। আরেকটা হচ্ছে মধ্যযুগ। মধ্যযুগটা কি হয়েছে, মধ্যযুগে কেমন হয়েছে। চলো তাহলে আমরা বই খুলে যে আমাদের অধ্যায় 14 যেটা আছে আমরা সেটা একটু পড়ব। 1 নাম্বার আলোচনা করব কোনটা নিয়ে? প্রাচীন যুগ। হ্যাঁ, প্রাচীন যুগ নিয়ে আমরা আলোচনা করব। এই অধ্যায়ে আমরা প্রাচীনকালে 3 জন রাজা সম্পর্কে জানব। কয়জন রাজা? 3 জন রাজা সম্পর্কে আমরা জানব। আরো জানব সেই সময়কার সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে। যে সামাজিক যে অবস্থাটা আছে, সমাজটা কিরকম করে চলতো, তারপর যে সেখানকার অর্থনীতিটা যে ছিল, সেই অর্থনীতিটা টাকা পয়সা কিভাবে আসতো, কে পরিচালনা করতো, কিভাবে চলতো, আমরা সেগুলো সম্পর্কে জানব। রাজা শশাঙ্ক, 3টা রাজার কথা বলেছে না? তাহলে ফার্স্টে বলেছে রাজা শশাঙ্ক। 7ম শতকে বাংলায় শশাঙ্ক নামে একজন প্রভাবশালী রাজা ছিলেন। তিনি বাংলার স্বাধীন অস্তিত্ব কি করেছিলেন? বজায় রেখেছিলেন এবং কর্ণ সুবর্ণ ছিল তার রাজধানী। হ্যাঁ, কর্ণ সুবর্ণ ছিল কি এই রাজার রাজধানী। তার শাসনামলে তিনি বাংলার বাইরেও রাজ্য সীমানা কি করেছিলেন? বাড়িয়েছিলেন। তাহলে এটা হচ্ছে রাজা শশাঙ্কের কথা। এরপরে আসো রাজা গোপাল। রাজা শশাঙ্কের পর প্রায় 100 বছর ধরে বাংলায় ভীষণ অস্থির অবস্থা বিরাজ করছিল। এরপর 8ম শতকে, তাহলে রাজা শশাঙ্ক ছিলেন 7ম শতকে আর রাজা গোপাল এসেছিলেন 8ম শতকে। 8ম শতকে রাজা গোপাল বাংলার সিংহাসনে বসেন। তিনি পাল রাজবংশের প্রতিষ্ঠাতা। এই কথাগুলো মনে রাখবে, কারণ আমাদের শূন্যস্থান পূরণ বাকি আমাদের নীলকরণ যে আছে আমাদের সেখানের মধ্যে এই ধরনের কিছু থাকতে পারে। এই রাজবংশ বাংলায় প্রায় কি করত 400 বছর রাজত্ব করেছিল। এরপরে আসো রাজা লক্ষণ সেন। রাজা লক্ষণ সেন দ্বাদশ শতকে বাংলায় রাজত্ব করেন। রাজা লক্ষণ সেন ছিলেন সেন রাজবংশের 4র্থ রাজা। তিনি ছিলেন একজন সুপণ্ডিত ও ছিলেন কবি। 1204 খ্রিস্টাব্দে লক্ষণ সেনকে পরাজিত করে বখতিয়ার খিলজি বাংলায় মুসলিম শাসনের সূচনা করেছিলেন। এখন আসো যে সামাজিক অবস্থাটা কিরকম ছিল আমরা সেটা একটু জানব। সে সময়ের সমাজ জীবনের মূল ভিত্তি ছিল গ্রাম। তখন মানুষ সনাতন পেশায় নিয়োজিত ছিলেন। সনাতন পেশাগুলো কি? যেমন নাপিত, কামার, কুমার, ধোপা, মুচি, এগুলাকে কি বলে? এগুলো হচ্ছে সনাতন পেশা। সে সময় হিন্দু ও বৌদ্ধ ছিল 2টি প্রধান ধর্ম। হ্যাঁ, তখন কি ছিল? হিন্দু আর বৌদ্ধ এই 2টা ধর্মই প্রধান ধর্ম হিসেবে বিবেচিত ছিল। নৌকা, গরুর গাড়ি, তারপরে পালকি ছিল প্রধান যানবাহন। তখনকার দিনে এখনকার মতো এত বাস, ট্রাক, ট্রাম, এখন বিভিন্ন ধরনের নাম দিয়ে বিভিন্ন যানবাহন আছে না, এত কিছু ছিল না। ভাত ছিল বাঙালির প্রধান খাদ্য। শাকসবজি, ডাল, মাছ ইত্যাদিও খাওয়া হতো। বিনোদনের প্রধান উপাদান ছিল গান, নাচ, পাশা, দাবা, মল্লযুদ্ধ ও কুস্তি খেলা। অর্থনৈতিক জীবন, কৃষিকাজই ছিল
প্রাচীন বাংলার মানুষের প্রধান পেশা। ধান আর আখ ছিল প্রধান ফসল। কুটির শিল্পে তুলা ও রেশম দিয়ে বাংলার কারিগররা নানা রকম কাপড় বুনতেন। এসব কাপড় বিদেশেও রপ্তানি করা হতো। সমুদ্র পথে চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলার বণিকেরা বিদেশের সাথে কি করত? বাণিজ্য করতেন। এটা বললাম আমাদের সামাজিক জীবন আর আমাদের অর্থনৈতিক জীবন। হ্যাঁ, আমরা এই দুটা এখান থেকে ব্যাখ্যাটা পেলাম। এরপরের মধ্যে এখানে প্রশ্ন আছে আরো, যে রাজবংশ কি, তারপর আছে প্রাচীন যুগে মানুষের প্রধান পেশা কি ছিল, আমরা এগুলো আলোচনা করব। এরপরেরটাতে আসো, এরপরে আছে কি, সেটা আছে 2 নম্বরে আছে মধ্যযুগ। তারপরে আছে কি মধ্যযুগ। এখন দেখো মধ্যযুগে কি বলছে, প্রাচীন কালের পরবর্তী সময়ে 3 জন রাজা সম্পর্কে আমরা আরো জানবো সেই সময়কার সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে। শামসুদ্দিন ইলিয়াস শাহ। ইলিয়াস শাহ কে ছিলেন, আমরা একটু সেটা পড়ে নিই। শামসুদ্দিন ইলিয়াস শাহ 4th শতকে বাংলার সিংহাসন দখল করেন। তখন ছিল বাংলায় মুসলিম শাসনামল। তার প্রধান সাফল্য হলো তিনি দিল্লির সুলতানদের কবলে থেকে বাংলার স্বাধীনতা বজায় রাখেন। ইলিয়াস শাহী বংশের শাসনের সূচনা করেন। তার শাসনামলে দেশীয় ভাষা, সাহিত্য, পণ্ডিত ও কবিদের কি সমাদর বাড়ে। এখন আসো, এটা বলছে যে শামসুদ্দিন ইলিয়াস শাহ তার কথা। ঈসা খাঁ হচ্ছে বাংলার বড় বড় অঞ্চলে জমিদার যারা 12 ভূঁইয়া নামে পরিচিত, তাদের নেতা ছিলেন ঈসা খাঁ। তাহলে ঈসা খাঁ কে ছিলেন যদি বলে তাহলে আমরা লিখতে পারবো না? আমরা অবশ্যই লিখতে পারবো। তিনি সোনারগাঁওয়ে কি করতেন? সোনারগাঁওয়ের জমিদার ছিলেন। বাংলার স্বাধীনতার জন্য 16 শতকে দিল্লির মোগল সম্রাট আকবরের সাথে তিনি যুদ্ধ করেন। ঈসা খাঁর মৃত্যুর পূর্ব পর্যন্ত বাংলায় মোগলদের কি ছিলেন? অধীনতা মানেননি। শায়েস্তা খান বাংলার মোগলদের অধীনে চলে গেলে 17 শতকে মোগলরা শায়েস্তা খানকে বাংলার সুবেদার নিযুক্ত করেন। তার আমলে কি ছিল? সুশাসন ছিল। এ সময় চাল খুব সস্তা ছিল, টাকায় 8 মণ চাল পাওয়া যেত। শায়েস্তা খান এ অঞ্চল থেকে জলদস্যুদের বিতাড়িত করেন। তিনি কি করেন? জলদস্যু যারা ছিল তাদেরকে অঞ্চল থেকে তিনি তাড়িয়ে দেন। সামাজিক অবস্থা, বাংলায় তখন হিন্দু, মুসলমান, বৌদ্ধ সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষ কি করত? মিলেমিশে সম্প্রীতির সাথে বাস করতেন। মধ্যযুগের শাসকদের আনুকূল্যে বাংলা ভাষা এবং সাহিত্য ব্যাপকভাবে বিকশিত হয়। এ সময় বাংলায় গড়ে উঠেছিল ঐতিহ্যবাহী কুটির শিল্প, যে কুটির শিল্পটা আজও পর্যন্ত বিদ্যমান রয়েছে। কুটির শিল্পের কারিগররা অত্যন্ত পারদর্শী। মধ্যযুগের পোশাক এবং খাদ্যাভ্যাস ছিল কি প্রাচীন যুগের মতোই। অর্থনৈতিক অবস্থাটা কেমন? এই যুগের অর্থনীতি ছিল মূলত কৃষিভিত্তিক। এ সময় সুতার তৈরি মসলিন এবং রেশমের কাপড় কি ছিল? অনেক প্রসিদ্ধ ছিল। হাতির দাঁতের শিল্প ও কাঠের কাজে বাংলার কি ছিল? দেখো, যে বাংলার শিল্পীরা পারদর্শী ছিলেন। হ্যাঁ, তারপরে বলছে যে আমদানি থেকে রপ্তানি বাণিজ্য এই সময় কি ছিল? বেশি ছিল। চট্টগ্রাম বন্দর থেকে রপ্তানি হতো কি? চাল, চিনি, আদা, হলুদ, মসলিন এবং অন্যান্য ধরনের কাপড়। বাণিজ্য কেন্দ্র হিসেবে চট্টগ্রাম কি ছিল? চট্টগ্রাম সুপরিচিত ছিল। হ্যাঁ, চট্টগ্রাম যে সুপরিচিত ছিল বাণিজ্যিক কেন্দ্র হিসেবে, চট্টগ্রাম কিন্তু এখনো বাণিজ্যিক কেন্দ্র হিসেবেই কিন্তু কি পরিচিত। তারপরে এখানে বলছি কখন বাংলা সাহিত্যের ব্যাপক বিকাশ ঘটে। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা আমাদের শেষ, আমরা রিডিং করলাম। এখন আমরা অন্য কিছু আলোচনা করি, ঠিক আছে? দেখো, এখানের মধ্যে আমরা যে টপিকসটা পড়লাম, সেখানে আমাদের ইতিহাস, সেখানের মধ্যে আমাদের মূল কথাটা কি ছিল সেটা আমি একটু বলবো, তোমরা একটু শুনবে। প্রাচীনকালে বাংলার এই অঞ্চলে কি ছিল? বেশ কিছু বড় বড় রাজা ও তাদের রাজত্ব ছিল। প্রাচীনকালের এসব শাসক কি ছিল? হিন্দু ও বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন।
শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম গুরুত্বপূর্ণ রাজা। হ্যাঁ, এই অধ্যায়টার মূল যে কথাগুলো আছে আমি সেগুলো বলছি। রাজা, তারপরে কি ছিল, রাজা গোপাল ছিলেন পাল রাজবংশের প্রতিষ্ঠাতা। প্রায় 400 বছর এই রাজবংশ বাংলায় কি করেছেন, রাজত্ব করেছিল। সেন বংশের রাজা লক্ষণ সেন ছিলেন কি, লক্ষণ সেন ছিলেন প্রাচীন বাংলার শেষ উল্লেখযোগ্য রাজা। ঠিক আছে, এরপরে ছিল কি দেখো, সে সময় বাংলার বণিকরাও কি করতো, বিদেশের সাথে বাণিজ্য করতো, ফলে বাংলার নানা স্থানে বন্দর গড়ে ওঠে। মধ্যযুগের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কি, দিল্লির শাসকদের বিরুদ্ধে বাংলার বিদ্রোহ ও স্বাধীনতা লাভের চেষ্টা। ঠিক আছে, এই অধ্যায়টার মধ্যে কি আছে, মূল কথাগুলোই কিন্তু এগুলো। এখন এখানে এখানের মধ্যে আমরা কি কি আলোচনা করতে পারি, আমি একটু কি কি আলোচনা করাটা জরুরি আমি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন এখানে একটা প্রশ্ন আছে, রাজবংশ কি? রাজবংশ কি? রাজ পরিবারের বংশই হচ্ছে রাজবংশ। হ্যাঁ, রাজবংশ তো তোমরা নিশ্চয়ই বুঝো, যে টিভিতে নাটকে বা সিনেমায় দেখি না আমরা রাজবংশ নিয়ে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, বিভিন্ন ধরনের সিরিয়াল হয়। তাহলে কি রাজবংশটা কি? রাজবংশ হচ্ছে রাজ পরিবারের বংশই হচ্ছে কি রাজবংশ। প্রাচীন যুগে মানুষের প্রধান পেশা কি ছিল? প্রাচীন যুগে মানুষের প্রধান পেশা ছিল কি? প্রধান পেশা ছিল কৃষিকাজ। ঠিক আছে, এরপরে আসো এখানের মধ্যে আচ্ছা, আমি এখানের মধ্যে একটা মিলকরণ তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা একটু খাতা কলম নিয়ে বসো। হ্যাঁ, আমি একটা মিলকরণ দিচ্ছি।
দেখো এটা আমি তোমাদেরকে একটু পড়িয়ে দিচ্ছি। নীলকরণ, এখানের মধ্যে যে হাইফেনের পরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের আনসার। কৃষিকাজই ছিল প্রাচীন বাংলার মানুষের প্রধান পেশা। এলোমেলো থেকে বেছে আমরা কোনটা নিব প্রাচীন বাংলার মানুষের প্রধান পেশা। কুটির শিল্পে তুলা ও রেশম দিয়ে বাংলার কারিগররা নানা রকমের কাপড় বুনতো। সমুদ্র পথে চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলার বণিকেরা বিদেশের সাথে বাণিজ্য করতেন। শামসুদ্দিন ইলিয়াস শাহ ড্যাশ হাইফেনের পরের অংশটা কি হবে, পরের অংশটাই হবে আমাদের আনসার। চতুর্দশ শতকে বাংলার সিংহাসন দখল করেন। শামসুদ্দিন ইলিয়াস শাহের প্রধান সাফল্য হলো তিনি দিল্লির সুলতানদের কবল থেকে বাংলার স্বাধীনতা কি করেছেন, বজায় রাখেন। ঠিক আছে, লেখা নিশ্চয়ই বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা আজকে তাহলে এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।